দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরএসএল স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে। প্রতিবারের মতো আপনারা যেমনটি জানেন যে সারাদিন ঘটে যাওয়া যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো রয়েছে এবং রাজনৈতিক যে বিশ্লেষণের যে বিষয়গুলো রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে বক্তব্য রয়েছে এই সবগুলো বিষয় প্রাধান্য পায় আমাদের আলোচনায়। আজকে তেমনই আলোচনার বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি বন্দর ইজারা চুক্তি এবং রাজনীতি। আপনারা যেমনটি জানেন যে আজকে 107 জনের নাগরিকের যে একটি দাবি একটি বিবৃতিতে প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে সাম্প্রতিক লালদিয়া কন্টেনার টার্মিনালের বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার যে চুক্তি করা হয়েছে ওনারা বলছেন এটি তাড়াহুড়া অনেকটা অনিয়ম এবং গোপনীয়তার মধ্য দিয়ে করা হয়েছে। তারা প্রশ্ন রেখেছেন যে লালদিয়া ও পানগাঁও কন্টেনার টার্মিনালের এই যে চুক্তির প্রক্রিয়াটি ঠিক 13 নভেম্বর বা সোমবার এই যে একই দিন যেদিন বিগত যে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার যে রায়টি হলো একই দিনে কেন করা হলো এই প্রশ্নটিও তারা রেখেছেন। সেই সাথে তারা বলেছেন বিশ্ব ব্যাংকের সাথে সহযোগী যে প্রতিষ্ঠান তার সাথে সরকারি যে পরামর্শক তারা পরামর্শ করেছেন কিন্তু এর সাথে চট্টগ্রাম বা আরও যে বন্দর সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কেন আলোচনা করা হলো না, এই ধরনের আরও অনেকগুলো প্রশ্ন রেখে তারা যে বিবৃতিটি দিয়েছেন এটিকে আমরা মাথায় রেখে আজকের বিষয়বস্তু নির্ধারণ করেছি এবং সেই সাথে রাজনৈতিক পরিস্থিতিতে ইসির যে বক্তব্য সেই সাথে উপদেষ্টা মণ্ডলীর কিছু বক্তব্য আজকে সারাদিন আমরা পেয়েছি এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয়ভাজন দুজন রাজনৈতিক বিশ্লেষক এবং আমি প্রথমে পরিচয় করে দিতে চাচ্ছি আমার ঠিক ডান দিকে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং উনি বিএনপি নেতাও বটে মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার ঠিক সর্বডানে রয়েছেন ডক্টর সাজ্জাদুল হক রুবেল, উনি সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য, আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতে আমরা যেমনটি বলছিলাম যে এই যে হঠাৎ করে 107 জন নাগরিক একটি বিবৃতি দিল এবং এই ঘটনাটি ঘটেছে আরও আগেই কিন্তু এই বিষয়টিকে আলোচনায় আনলো হচ্ছে এই বিবৃতিটি এবং এটি নিয়ে দুটি আলাদা প্রোগ্রামও হয়েছে এবং 12 দলের যে জোট বিশিষ্ট যে রাজনৈতিক নেতা তারাও কিন্তু আলাদা করে বক্তব্য দিয়েছেন। সেক্ষেত্রে তারা বলছেন যে বিদেশিদের হাতে যদি চট্টগ্রাম বন্দরটি তুলে দেওয়া হয় তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। এই ধরনের চুক্তি এর আগেও অনেক ঘটেছে এবং ফ্যাসিস্ট সরকারের করা বিভিন্ন রাজনৈতিক এবং ইন্টারন্যাশনাল যে চুক্তিগুলো রয়েছে বিভিন্ন জায়গায় এগুলোর একটি নেগেটিভ প্রভাব রয়েছে যেটি দেশের সার্বভৌমত্বের প্রশ্ন তোলে। আপনারা কি তাই মনে করছেন এই যে 107 জন নাগরিক একটি বিবৃতি দিল? ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এবং আমার সহ আলোচক আমার সুপ্রিয় ঠাকুর ভাই এবং দর্শক যারা শুনছেন এবং দেখছেন, আসলে আমরা 107 জন তো আজকে একটি বিবৃতি দিল। আমরা কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি এবং বাম গণতান্ত্রিক জোট দীর্ঘদিন ধরে এই বিষয়টাকে নিয়ে আন্দোলন করে আসছি আর কি, এই বিষয়টা নিয়ে আন্দোলন করে আসছি এবং আপনারা দুঃখজনক দেখেন যে এইবার যে রোজার ঈদ ছিল, রোজার ঈদের পরে 27-28 জুনে আমাদের একটা রোড মার্চ ছিল। সেই রোড মার্চের আগে আমাদের প্রধান উপদেষ্টা সে সময় একটা সন্ধ্যাবেলায় জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন তিনি রোজার ঈদের আগে এবং সেই ভাষণের মধ্যে তিনি অনেক কথাই বলেছেন এবং একটি জায়গায় তিনি বেশ জোর দিয়ে একটি কথা বলেছিলেন। সেই কথাটি হচ্ছে যে আমরা চট্টগ্রাম বন্দরকে বিশেষ করে নিউ মোরিং যে হচ্ছে কন্টেনার পোর্ট, এই কন্টেনার পোর্টকে আমরা হচ্ছে গিয়ে বিদেশিদের হাতে দিয়ে দেবো, মানে দিয়ে দেওয়ার মাধ্যমে দেশের অশেষ কল্যাণ হবে আর কি। তো তার সেই স্বপ্নময় বক্তব্য শুনলাম আমরা, কিন্তু শুনে তারপরে তিনি বললেন কিন্তু দেশে কিছু মানুষ এটাকে পছন্দ করছে না। আমি যদি আরেকটু বোঝার চেষ্টা করি কল্যাণের জায়গাটা কি, মানে বিদেশিরা আমাদের চেয়ে ভালো চালাবে আমাদের সেই এটা ব্যাখ্যাটা তিনি দিবেন, কিন্তু আমি আমার বক্তব্যটা বলি আর কি। এটা কি কল্যাণ তিনি দেখেন সেটা হচ্ছে কাল্পনিক না বাস্তবিক সেটা ব্যাখ্যা তারা দেবেন। আমরা যেটা দেখছি আমরা সেটা দেখতেছি যে হচ্ছে ওনার বক্তব্যটা দেখবেন। তারপর তিনি বললেন যে কিছু মানুষ এটা পছন্দ করছে না, তাদের বিরুদ্ধে আছে, জনগণকে তিনি আহ্বান করলেন তাদেরকে প্রতিহত করো। অর্থাৎ আমরা তার কয়েকদিন পর একটা রোড মার্চ করব ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে, এবং সেই রোড মার্চ আমরা করেছি। অর্থাৎ আমরা যে আন্দোলনটা করতেছি এই বন্দরের ইজারা দেওয়ার বিরুদ্ধে, তিনি একটা মানুষকে আমাদের বিরুদ্ধে তিনি মবকে পারলে লেলিয়ে দেন, জনগণকে প্রতিহত করবার তিনি আহ্বান জানান। অথচ দেশে কত রকম অরাজক ঘটনা ঘটে গেল, কত মব হলো, কত ভাঙচুর হলো, কত লুটপাট হলো, কত সিন্ডিকেট হলো, কত কিছু হলো, কত অন্যায্য ঘটনা ঘটলো, কত বেইনসাফি ঘটনা ঘটলো বাংলাদেশে। তিনি কিন্তু এখন পর্যন্ত কোনোটারই ক্ষেত্রে জনগণকে বলেন নাই প্রতিরোধ করুন,
শুধুমাত্র হচ্ছে বন্দর ইজারার বিরুদ্ধে, বিদেশিদের হাতে আমার দেশের সম্পদ, আমার দেশের বন্দর তুলে দেব, এইটার ব্যাপারে তার হচ্ছে ভায়োলেন্ট রিয়াকশন। এবং তিনি মনে হয় যে কোনো বিষয়ে আমি দেখেছি সবচেয়ে বেশি তিনি উৎসাহী হচ্ছেন হলো এইটা দেওয়ার। আমরা দেখবো যে কয়দিন আগে তিনি নির্বাচনের বিষয়টি নিয়ে হচ্ছে গিয়ে আলোচনায় আসলেন, গণভোট কবে হবে ইয়া বিষয় হবে, এটাই হলো মুখ্য বিষয়। এটার মধ্যে তিনি একটা নতুন আবার টুইস্ট লাগিয়ে দেন। টুইস্টটা কি? লাল দিয়া চড়ে আমি বিশাল বিনিয়োগ করব। দেশের অর্থনৈতিক অবস্থা প্রচণ্ড খারাপ, বিগত এই বছর দেড়েক ধরে এখানে হচ্ছে গিয়ে বিনিয়োগ একেবারে শূন্যের কোঠায় নেমে গেছে। বিডা টিডা করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, অনেক হচ্ছে হাক ডাক দেওয়া হয়েছে, এমনকি সে বাংলাদেশের 14টা জেলা সফর করেন নাই। আমার স্মৃতিতে চট্টগ্রামের কথা মনে পড়ে, আমার স্মৃতিতে রংপুরের কথা মনে পড়ে, আর যে কোথায় গেছেন আমার মনে পড়ে না, কিন্তু আমার স্মৃতিতে ভাসে যে 14টি দেশ তিনি সফর করেছেন, 14টি জেলা বাংলাদেশে সফর করেননি তিনি, ঢাকা বাংলাদেশের 14টি শহরে তিনি যান নাই। এত যে বিদেশ ঘুরলেন, এত যে জায়গায় গেলেন, তিনি কোথা থেকে কি বিনিয়োগে আনছেন? কোথাও থেকে কোনো বিনিয়োগের জায়গাটা তিনি আনেন নাই, কোনো আশাবাদের জায়গা তৈরি করেন নাই, এই ব্র্যান্ড ইউনিস। কিন্তু যেটা হচ্ছে গিয়ে তিনি একেবারে হয়ে আছেন, তিনি যে কোনোভাবে হোক বন্দরগুলো তিনি তুলে দিতে চান হচ্ছে বিদেশিদের হাতে। তবে বিদেশিদের মানে একটা সুনির্দিষ্ট বিদেশিদের হাতে, যেমন তিনি হচ্ছে নিউব্রিং কন্টেইনার পোর্ট তুলে দেবেন হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের হাতে। এবং এই ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারটা নিয়ে আমরা বহু কথা বলেছি। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের বহু বন্দরে ডিপি ওয়ার্ল্ডের কাছে ছিল, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে এখানে সিদ্ধান্ত হয়েছে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে তাদের পোর্ট পরিচালনা করা। সেই জন্য সেখান থেকে ডিপি ওয়ার্ল্ডকে তারা ঝেঁটিয়ে দিয়েছে। ঝেঁটিয়ে দিয়ে আবার আমরা দেখেছি পরবর্তীকালে এই ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় সেন্সিটিভ এলাকাগুলোতে, খুবই স্পর্শকাতর, খুবই ঝুঁকিপূর্ণ বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু সে ডিপি ওয়ার্ল্ডের সাথে আবার একটা কোলাবোরেশন করতেছে হচ্ছে গিয়ে আমেরিকার বিষয়গুলো। এবং এই বিষয়গুলো আমার নিউমেরিং কন্টেইনার পোর্টটা ঠিক যেই জায়গায় আমাদের চট্টগ্রামে, এবং তার খুব কাছাকাছি আমাদের যে নাভাল বেজ রয়েছে, আবার সেটার পূর্ব দিকে আমাদের হচ্ছে আপনারা জানেন যেটা নিয়ে অনেক রকম কথাবার্তা। একবার শুনলাম এটার নাম মানবিক করিডোর, আরেকজন বলল এটা হচ্ছে গিয়ে চ্যানেল, আবার আমাদের প্রধান উপদেষ্টা সাহেব বললেন চিলে কান নিয়ে গেছে, আসলে কিছুই করা হয়নি। হ্যাঁ, সেখানে জাতিসংঘের বলছেন, যেখানে আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা বলেছেন, যেখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন। এখন আমরা যখন এটা প্রতিবাদ করেছি, বলে যে আপনারা খামাখা চিলে কান নিয়ে গেছে তার পিছে ছুটে বেড়াচ্ছেন। অর্থাৎ উনি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথার মার প্যাচে আমাদেরকে শান্তি দিতে চান, কিন্তু আমরা শান্তি পাই না, আমরা অশান্তি পাচ্ছি। এবং আমরা মনে করি যে মাত্র 2007 সালে 2712 কোটি টাকা ব্যয় করে এই পোর্টকে আধুনিকায়ন করা হয়েছে, যার মেয়াদ আরও 10 থেকে 15 বছর যাবে। এবং আপনি এখন চিন্তা করবেন এখানে যে মানে কন্টেনারগুলো আছে, তার প্রতি কন্টেনার পার ইউনিটে সে $115 হচ্ছে ইনকাম করে। এবং গত 3 মাসে সে ইনকাম করেছে কত? গত 3 মাসে সে এখানে এক ইউনিট হচ্ছে 3,42,000-এর উপর এখানে হচ্ছে আপনার ইউনিট কন্টেইনার হচ্ছে মানে মুভ করেছে। অর্থাৎ একটা বিরাট পরিমাণ অর্থ আমাদের আছে, ইচ্ছা করলে এইটাকে দিয়েও তো আমরা অনেক কিছু করতে পারি। ঢাকার কাছে পানগাঁও আপনি দিয়ে দেবেন হচ্ছে ডেনমার্ককে, আপনি ইয়াকে দিয়ে দিবেন, আবার আরেকটাকে দিয়ে দিবেন, আপনি লাল দিয়া দিয়ে দিবেন হচ্ছে কি আপনি সুইস কোম্পানিকে। ডক্টর সাদুল হক, আমি আমাদের আরেকজন অতিথির মন্তব্যটা নিয়ে আমি আপনার কাছে আবার আসতে চাচ্ছি। স্বার্থবিরোধী একটি উদ্যোগ, এবং এই উদ্যোগের বিরুদ্ধে আমি মনে করি এটা শুধু কমিউনিস্ট বামপন্থী বা 107 জন ব্যক্তির ব্যাপার না, এটা গোটা দেশের দেশপ্রেমিক শক্তির ব্যাপার। দেশের সম্পদ রক্ষা করার জন্য আমাদেরকে সেই জায়গায় সচেতনভাবে উদ্যোগ গ্রহণ করা দরকার। জনাব মোহাম্মদ ঠাকুর, একই প্রশ্ন আপনার কাছে রাখছি যে রাজনীতিতে এটার প্রভাব কেন, আর আমাদের দেশের স্বার্থের কোন জায়গাগুলোতে এটার একটি আশঙ্কা তৈরি হয়েছে যে চট্টগ্রাম বন্দরটিকে আন্তর্জাতিকভাবে একটি পরিচালনার দায়িত্ব আন্তর্জাতিক একটি কোম্পানি বা তাদের সাথে একটা চুক্তিতে আসতে হবে? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা অপরবিজ্ঞ আলোচক। দেখুন, আমি আলোচনাটা আমাদের রুবেল ভাই বলেছেন, আমি এটাকে আরেকটু স্পেসিফাই করি। এই প্রস্তাবনাটা লালদিয়া বন্দর বা লালদিয়া এই বন্দরটা দেওয়ার জন্য গত 3 তারিখে প্রস্তাবনা পাওয়া গেছে, 3রা নভেম্বর। একদিনের মধ্যে অর্থনৈতিক ফিজিবিলিটি, ইকোনমিক ফিজিবিলিটি তারা রিপোর্ট দিয়ে দিয়েছেন।
13 তারিখের মধ্যে সমস্ত যে আইনি ভেটিং ও আইন মন্ত্রণালয়ের মতামত এই সবগুলো নেওয়া হয়েছে এবং অন্যান্য বোর্ড মিটিং করে 17 তারিখকে বেছে নেওয়া হয়েছে, যেই দিন 17 তারিখে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হবে। বিচারটা প্রত্যাশিত ছিল এবং বিচারটা রায় কি হবে এটাও সবার জানা ছিল। সেই দিন দুটা কাজ হলো। একটা হলো সারা পৃথিবীতে ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়ায় প্রাধান্য পাওয়ার কথা ছিল যে শেখ হাসিনার যে রায়ের যে প্রচারণা এটা প্রাধান্য পাওয়ার কথা ছিল, কিন্তু একই সময় আমরা দেখলাম একটা মববাজি হলো এবং এই যে ফুটেজ, এই যে প্রচারণার অর্ধেক সময় যে শেখ হাসিনার ফাঁসি, শেখ হাসিনার বিচারের রায়, এইগুলোর থেকেও প্রাধান্য পেয়ে গেল প্রচারণায় যে ধানমন্ডি 32 নম্বর ভাঙতে যাচ্ছে, ভাঙ্গা বাড়ি আবার ভাঙতে যাচ্ছে। তো এখন এই দুটা ঘটনার মাঝখানে আরেকটি ঘটনা ঘটলো বাংলাদেশের জাতীয় স্বার্থ বিরোধী, যেটা রুবেল ভাই বললেন, সেটা হচ্ছে যে আমাদের লালদিয়া বন্দর এবং পানগাঁও এই দুইটা কি করা হলো, দুইটা বন্দর ইজারা চুক্তি সই করা হলো। এখন ইজারা চুক্তি সই করলে দেখা যায় আমরা এটার থেকে পাবো কি, সেটাই বোঝার বিষয় আসলে আমাদের সাথে কোথায়। প্রথম বলা হয়েছে 33 বছরের জন্য দেওয়া হলো 3 বছর গ্রেস পিরিয়ড আর 30 বছরের চুক্তি, তাহলে 33 বছর। 30 বছরের জন্য আমরা 6 কোটি টাকা করে পাবো গেল এক বছরে। আর এখন তিনি যেটা করছেন সেটা নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, এইটা দিলেন কাকে? এটা দিলেন ডেনমার্কের এপি মুলার কোম্পানিকে দিলেন। এই এপি মুলার কোম্পানি এটা শেখ হাসিনার আমলে তার একজন আত্মীয় এটা নিয়ে মুভ করছিলেন। শেখ হাসিনা যেটা দিতে সাহস করে নাই, একজন ফ্যাসিস্ট যেটা দিতে সাহস করে নাই, 1-1.5 বছর মুভ করার পরে এটা ডক্টর ইউনূস দিলেন কত? 13 দিনে, মাত্র 13 দিনে, 4 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত, মাঝখানে 13 দিন, 2 দিন বাদ দেন, 3 দিন আর 3 দিন, হ্যাঁ 13 দিন। 13 দিনে উনি এটাকে দিয়ে দিলেন। এত দ্রুততা কেন? প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি মনে করলাম কাজটা খুব ভালো, এত দ্রুততা কেন? মানে এটা নিয়ে তো আরো আলোচনা বা একটু এত দ্রুততা কেন সেটা বলতে চাচ্ছি। আমি আপনাকে বলি এই লালদিয়া কন্টেইনার টার্মিনাল যে মূল্যে ইজারা দেওয়া হচ্ছে, বাংলাদেশের এইরকম অন্তত 200 গ্রুপ আছে এই টাকা দিয়ে এটা নেওয়ার মতো। বাংলাদেশের 200 গ্রুপ আছে, 200 কর্পোরেট হাউস আছে যারা এইটা লালদিয়া ইজারা নিতে পারে। কথাটা এরকম। তো এটা কেন দিলেন? আপনি নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এটা ডিপি ওয়ার্ল্ডকে আপনি দিতে চাচ্ছেন। এটার দেওয়ার সময় যে রুবেল ভাই যে এটা বললেন, বক্তব্যটা আমার এখনো খুব ভালো করে মনে আছে। কারণ ওই দিনই আমি একটা টেলিভিশন শোতে বলছিলাম, উনি বলছেন কেউ যদি না বুঝে বুঝাতে হবে, প্রয়োজনে মেরে কেটে হলেও, একবার এক্স্যাক্টলি এই শব্দটা, মেরে কেটে হলেও বন্দর দিয়ে দিতে হবে। এতে আমাদের আয় হবে, দক্ষতা বাড়বে। আমি আপনাকে একটা কথা বলি, ডক্টর ইউনূস আপনি গত 1 বছর যে দক্ষতা দেখিয়েছেন, আমেরিকার কোনো একটা পিআর কোম্পানিকে দেশ চালানোর দায়িত্ব দিয়ে দেন না, এরা ভালো চালাবে, আপনার থেকে অনেক ভালো চালাবে, আপনার থেকে অনেক বেশি বিনিয়োগ আনবে, আপনার থেকে অনেক বেশি হাউস এখানে তৈরি হবে, এক্সপোর্ট ইম্পোর্টের, মানুষের এই কি বলে আপনার মানুষের কর্মসংস্থান বেশি হবে। আপনি কি দিবেন? আমি কি দিব? আদমজি, এই যে আদমজি পাকিস্তানের চালাইতো না, আদমজি চলে নাই, এশিয়ার বৃহত্তম জুট মিল, আহমেদ বাবানি চলে নাই, করিম জুট মিল চলে নাই, ওইগুলো তো তাহলে পাকিস্তানিদেরকে এনে দিয়ে দেন না, দিয়ে দেন পাকিস্তানিদেরকে।
পাকিস্তানিদেরকে দেন, ওরা তো ভালো চালাইছিল, দিব। তো আমি যেমন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমি আপোষ করি না, আমি সমস্ত প্রফিটকেই প্রফিট মনে করি না। আমি যেমন আমার স্ত্রী কন্যাকে দিয়ে আয় করাকে আমি সম্মানজনক মনে করি না, আমি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে আমি আয় করাকে আমি প্রয়োজন মনে করি না, আমি আয় করাকে সম্মানজনক মনে করি না। তো এই জন্য আমার কথাটা হচ্ছে খুব স্পষ্ট, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে প্রশ্ন যে জায়গায় জড়িত আছে, যে বন্দরে, সেই বন্দর তো আমি আয়ের জন্য তো দিব না। আপনি দিতে চান কেন? আপনি বাংলার সমস্ত আন্তর্জাতিক দালালগুলিকে এখানে আনছেন। এই যে এই ডক্টর আলী রিয়াজ, সে হলো নেটওয়ার্ক দালাল, নেটওয়ার্ক দালালি করে, কেউ কেউ বললেন অ্যাডভোকেসি করে। আমি বাংলায় বললাম, একবার খাঁটি বাংলায় দালালি করে। ওই দালালকে নামটি এতদিন বাংলাদেশে একটা হসপস, সে নেটওয়ার্ক অ্যাডভোকেসি করে নেটওয়ার্ক পক্ষে। তো আমি অ্যাডভোকেসিটাকে দালালি বললাম, আমি একটু হার্শ বললাম। আমি তার বিএনপি স্ট্যান্ডিং কমিটিতে না, আমার ল্যাঙ্গুয়েজ পলিশ করে বলতে হবে। তো কি বলে, ওই দালালকে আনে আপনি আবার এখন এতদিন যে হসপস লাগাইলো, যে জাতীয় ঐক্যের জায়গায় অনৈক্য তৈরি করলো, এখন তাকে আইনে উপদেষ্টার পদমর্যাদা আপনি বিশেষ সহকারী বানাচ্ছেন। আর এরপরে কি বলছেন, যতগুলি বিদেশি আছে, বিভিন্ন আন্তর্জাতিক দাপ্পারির সাথে আছে, এইগুলিকে আপনি আইনে এখানে বিভিন্ন কাজে লাগাচ্ছেন। আপনি বাংলাদেশিদেরকে তো বিশ্বাস করেন না। বাংলাদেশের রেসিডেন্ট যারা আছে, বাংলাদেশ দেশের আবাসিক ব্যক্তি যারা আছে, এদেরকে কাউকে ডক্টর বিশ্বাস করেন না। এমন কি হতে পারে না, আমি আপনার মতো বিশেষজ্ঞ না, আমি জানার জন্যই বলছি, ধরেন সাধারণ মানুষের প্রশ্ন, যে বিদেশিরা যদি ইনভেস্ট করে সেক্ষেত্রে তো দেশের আয় হবে, সেটা দিয়ে কর্মসংস্থান হবে, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্লোবাল একটি অ্যাপ্রিসিয়েশন আছে, এটা তো সর্বজন স্বীকৃত। আপনি কি গত 15 মাসে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে 10 টাকা কোথাও থেকে একটা পানবিড়ির দোকান দিয়েছে বিদেশিরাই সেখানে পাইছেন? একটা পানবিড়ির দোকান দেখান তো, একটা পানবিড়ির দোকান দেখান, যে এই পানবিড়ির দোকানটা বিদেশি উদ্যোগে এই একটা পানবিড়ির দোকান হয়েছে, এইটার থেকে $10 আয় হবে বছরে বাংলাদেশের, দেখান নাই। তো এই জন্য আমি বলছি, আমার মা স্ত্রী কন্যাকে দিয়ে যেমন আমি আয় করাটা পছন্দ করি না, একই ক্ষেত্রে প্রতি তার স্বামী এটা পছন্দ করে, তো আমি এটা করি না, আমি এটা মানি না, আমি এটাকে সম্মানজনক মনে করি না। তো আমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দিয়ে তো ব্যবসা করবো না, তো আমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ব্যবসা করবো না। আপনি করেন। ডক্টর ইউনূস এটা কার সাথে আলাপ করছেন? কার সাথে আলাপ করছেন? বিএনপি, জামাত ইসলাম, কমিউনিস্ট পার্টি, কার সাথে আলাপ করছেন? কার সাথে আলাপ করেন নাই। তো আর আলাপ করলেই কি, আলাপ করলে সবচেয়ে বড় সরকারের বক্তব্য তো এটাও হতে পারে, যেমন বলেছেন, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তারা তো উন্নয়ন নিয়ে চিন্তা করছেন, নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। দেশ আসলে বিশ্বাস করতে চায় যে অন্তর্বর্তী সরকার খুব সুচারুরূপে দেশ চালিয়ে, এবং তাদের যে দায়িত্বটি নির্বাচনকে সামনে রেখে সংসদীয় যে একটি গণতান্ত্রিক যে চর্চা, এটি করে তারা যাবেন, এবং সেই চর্চার মধ্যে যা আসে, এমনও তো হতে পারে যে জনগণের স্বার্থ চিন্তা করে তারা এভাবে আগাচ্ছেন। ওনাকে জনগণের স্বার্থ চিন্তা করতে দেয় নাই। 106 যে অর্ডারটা আছে, সেই অর্ডারটাতে স্পষ্ট রাষ্ট্রপতির কাছে যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটা আছে, রাষ্ট্রপতি দেশ সরকার পরিচালনার জন্য সরকার পরিচালনা করবেন একটা উপদেষ্টা পরিষদ দ্বারা, উপদেষ্টা পরিষদ ডে টু ডে ওয়ার্ক করবে। আমরা ডক্টর ইউনূসের ইজ্জতের দিকে তাকাইয়া আমরা অনেক কথা বলি না, অনেক কথা বলি না, আনলে ওনার এইগুলো কিছুই তার কোনো ম্যান্ডেট নাই, তার কোনো কিছুর ম্যান্ডেট নাই। তার ম্যান্ডেট হচ্ছে ডে টু ডে ওয়ার্ক করে উনি একটা ইলেকটেড গভর্নমেন্টের কাছে ক্ষমতা দিয়ে চলে যাবেন। উনি আনছেন সংস্কার, উনি আনছেন কি বিচার, এইগুলা আপনি আপনি তো 1 তলা থেকে 6 তলায় উঠছেন। খালেদা জিয়া তো 3.5 বছর সলিডারি কনফাইনমেন্টে ছিলেন, নির্জন কারাবাস যেটাকে বলা হয়, নির্জন কারাবাসে ছিলেন। আপনি একদিন কারাবাস করে একদিন জেল খাটছেন, খালেদা জিয়া বিচার করবেন না? আপনি তাই বুঝাইতে চান আপনি বিচার করবেন? খালেদা জিয়া
2016 সালে উনি কি বলে যে সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, যেটা সেইটাতে অন্তর্ভুক্তিমূলক সমাজ যে কথা বলা হচ্ছে সেইটাকে কেন্দ্র করে হচ্ছে 27 দফা, তারপর সকল রাজনৈতিক দলের পরামর্শে 31 দফা হচ্ছে। আপনি তো কোনো ওই সময় যখন খালেদা জিয়া সহ অন্যান্য আমাদের ছেলেদেরকে যখন একের পর এক খুন করছে, আপনি তো একটা বলেন নাই যে রাষ্ট্রের এই হত্যাকাণ্ড থামানো উচিত। আপনি তো এই সংস্কারের কথা বলেন নাই। তো আপনি এখন হয়ে গেলেন যে সংস্কারের আপনি হয়ে গেলেন সবচেয়ে বড় স্টেক, আর আমরা হয়ে গেলাম যদু মধু। তো খালেদা জিয়া সংস্কার করবেন না, আপনি করবেন। তারেক জিয়া সংস্কার করবেন না, আপনি করবেন। জনাব ঠাকুর, আমি একটা প্রশ্ন রেখে বিরতিতে দিতে চাচ্ছি এবং ডক্টর সাদুল হক নিশ্চয়ই বিরতি পরে সে প্রশ্নের উত্তরটি নিশ্চয়ই আপনাদের কাছে জানতে চাবো। অন্তর্বর্তী সরকার জনগণের জন্য কথা বলে সব রাজনৈতিক দলের মতামত নিয়ে করতে হবে, এমন কি কোনো কথা আছে কিনা? এই প্রশ্নের উত্তরটি আমি বিরতির পরে নিব। দর্শক, আপনারা দেখছেন RSS গণতন্ত্র। নিশ্চয়ই বিরতির পরে আবার আলোচনায় ফিরবো, সাথে বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন RSS গণতন্ত্র। আমরা আলোচনা করছিলাম এই যে চট্টগ্রামের লালদিয়া পানগাঁও কন্টেনার যে চুক্তিটি হলো সেটি নিয়ে, এবং সেই সাথে আমাদের আজকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমি এই পর্যায়ে ডক্টর সাদুল হক রুবেল আপনার কাছে আসতে চাচ্ছি। চুক্তি নিয়ে তো কথা হলো, আজকে যে আলোচিত আরেকটি বিষয় তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয় নিয়ে আদেশে কি বলা হলো, আমরা কি বুঝবো, জনগণ কি পেল? এই যে নির্বাচন হওয়ার দীর্ঘ একটি দিনও নির্ধারণ হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং ইসি সেই মোতাবেকই কাজ করছে। তাহলে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক প্রশ্নে কি কি আলোচনা হতে পারে বা কি কি আদেশ আসতে পারে? ধন্যবাদ। প্রথমত আজকের দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ সময় ধরে আমরা বিশেষ করে যখন হচ্ছে পঞ্চদশ সংশোধনীর আগে আদালতের একটি রায় আমাদের তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিল, এবং এই তত্ত্বাবধায়ক সরকার করবার জন্য বহুত লড়াই সংগ্রাম আমাদের করতে হয়েছে। বহুত লড়াই সংগ্রামের বিনিময়ে তত্ত্বাবধায়ক সরকার পাওয়া গেল, সেটার ব্যাপারে হচ্ছে গিয়ে সেটা বাতিল হয়ে গেল। বাতিল হওয়া যাওয়ার পর থেকেই কিন্তু আপনার শুরু হলো হচ্ছে আমাদের আনুষ্ঠানিকভাবে গণতন্ত্রের সাথে প্রহসনের নির্বাচন শুরু হলো হচ্ছে একলা নির্বাচন, শুরু হলো রাতের বেলা নির্বাচন, শুরু হলো আমিডামি নির্বাচনের সমস্ত বিষয়গুলো। এবং এই সমস্ত বিষয়গুলো যেখান থেকে শুরু হলো, অনেকটা আমরা মনে করলাম যে সেটার বোধহয় একটা কবর হওয়ার সম্ভাবনা তৈরি হলো। কেয়ারটেকার আবার ফিরে আসলো, তত্ত্বাবধায়ক সরকারের বিধান আবার ফিরে আসছে। এটি খুবই আনন্দের ব্যাপার। কিন্তু আনন্দের সাথে আবার একটা প্রশ্ন, এখনই নয় কেন? এই নির্বাচনটা কেন আমরা কেয়ারটেকার সরকারের অধীনে করব না? আসলে আমরা কেয়ারটেকার সরকারটা চাইছিলাম কেন? চাইছিলাম কারণ আমরা বুঝতে পারছিলাম যে দলীয় সরকারের অধীনে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না। ফলে একটা নির্দলীয় সরকার দরকার, একটা নিরপেক্ষ সরকার দরকার। তার নাম তদারকি হোক, তত্ত্বাবধায়ক হোক, নির্বাচনকালীন হোক, অন্তর্বর্তীকালীন হোক, যেই নামে হোক, বেসিক্যালি এটার ক্যারেক্টারটা হবে, চরিত্রটা হবে নির্দলীয় এবং নিরপেক্ষ। এটাই তো আমরা চেয়েছিলাম। সেই চাওয়াটা আজকে অনেকটা পেয়েও যেন আমরা আবার হারিয়ে ফেলতেছি। কীভাবে আমরা হারিয়ে ফেলতেছি? আপনি দেখেন, এই যে এখন ইন্টারিম যে গভর্নমেন্ট সেই নির্বাচনটা করতে চাচ্ছে আর কি, তো সে তো তার নিরপেক্ষতার জায়গাটাতে নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এখনও আসিফ সাহেব তার এই মন্ত্রণালয়তে রয়ে গেছেন। তার স্থানীয় সরকার মন্ত্রণালয় দেখবেন ঢাকা শহরে তার আসনে কতগুলো প্রকল্প নতুন করে অনুমোদন করেছে। 73টা প্রকল্প এসছে, 74টা, তার মধ্যে 73টাই তাদের ভাই ব্রাদাররা যেখানে নির্বাচন করবে সেখানে তারা দিয়ে দিয়েছেন সেই প্রকল্পগুলো। ফলে এই যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে, এর আগে আমরা কুমিল্লায় দেখেছি, সেই জায়গাতেও আমরা কীভাবে হচ্ছে বিভিন্ন প্রকল্পের ব্যাপারটা নিয়ে একটা রাজনীতি হচ্ছে আর কি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে, এই উপদেষ্টারা প্রশাসনকে ব্যবহার করছেন এবং নির্বিঘ্নে তাই চলে যাচ্ছে। ফলে তো আমরা দেখতে পাই যে ইন্টারিম গভর্নমেন্টের নিরপেক্ষতা একটা প্রশ্নের সাপেক্ষে রয়েছে। আমরা চাই যে অন্তত কেয়ারটেকার গভর্নমেন্টের যে বিষয়টা রয়েছে তার ক্যারেক্টারিস্টিক্স যেটা ছিল সেটা মেনটেন করুক। 14 বছর আগে যখন হচ্ছে আপিল বিভাগ সংবিধানের যে ত্রয়োদশ সংশোধনী, এটি পুরো রায়কে ত্রুটিপূর্ণ এবং কলঙ্কিত বলে বাতিল করে দিল, সেটি হঠাৎ করে এখন নিশ্চয়ই হঠাৎ করে না, আলোচনা হচ্ছে, বিগত কদিন ধরেই হচ্ছে, সেক্ষেত্রে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনর্বহাল করা হোক, এই প্রয়োজনীয়তাটা কেন অনুভব করছে অন্তর্বর্তী সরকার?
অন্তর্বর্তীকালীন সরকারের অনুভূতির কোনো ব্যাপার নাই, এটা তো আমরা ধরে নিতে হবে। আমার বিশ্বাস করতে চাই আমরা বিচার বিভাগ স্বাধীন, এটা বিচার বিভাগ এই রায়টি দিয়েছে, এটা আদালতের রায় দিয়েছে, ঠিক আছে। এটা অন্তর্বর্তীকালীন সরকার কি ভাবলো কি ভাবলো না আমরা সেটা বিশ্বাস করতে চাই না। আমরা মনে করতে চাই না যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অঙ্গুলি হিলানের কারণে এই রায় কার্যকর হবে চতুর্দশ নির্বাচনে। এই যে বিষয়টা বলেছেন তারা বলেছেন ওই আঙ্গুলি হিলানে, তারা বলেন না, এটা আমরা বিশ্বাস করতে চাই, এটাই আমরা বিশ্বাস করতে চাই। আর যদি হচ্ছে না এখানে অঙ্গুলি হিলানের ব্যাপার স্যাপার থাকে তাহলে তো খুবই গর্হিত ব্যাপার যে আমার আইনের শাসন যেমন বহু দূরে, আমার বিচার বিভাগের স্বাধীনতাকেও আমি আসলে প্রশ্নবিদ্ধ করতে চাই না। আমি এই রায়কে মাথা পেতে নিতে চাই, এই মাথা পেতে নিয়ে যেটা বলতে চাই যে তার অবজারভেশনটা আছে, আমার মনে হয় এটা হচ্ছে ভার্ডিক্টের পার্ট না, এটা অবজারভেশনের পার্ট। সেটা হচ্ছে আগে আপনার হলো মানে আগামী নির্বাচন, আমরা বলতে চাই এই নির্বাচনীতে হচ্ছে গিয়ে কেয়ারটেকারের দায়িত্বটা নেওয়া দরকার। এবং আপনি যেহেতু ত্রয়োদশ সংশোধনীতে আপনি ফিরে গেছেন, তাহলে 3 মাস, ঠিক 3 মাসের মতো নির্বাচন হবে। আপনি খুব আশাবাদ ব্যক্ত করছেন আপনার আলোচনা, সেটা কি যে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা। ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা হয় নাই, একটা ভাষা মধ্য ফেব্রুয়ারিতে রোজার আগে, হ্যাঁ ফেব্রুয়ারির প্রথম দিকে এই ধরনের কতগুলো কথা বলা হয়, স্পেসিফিক কথা বলা হয়, কিন্তু সারা দেশ এবং রাজনৈতিক যে দলগুলোর আলোচনায় সেটাই তো প্রদক্ষিণ হয়, তারিখ নির্দিষ্ট করা হয়নি, কিন্তু ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এই বিষয়ে তো ইসির পক্ষ থেকে এবং প্রধান উপদেষ্টার যে প্রেস উইং বারবারই সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং জনগণের কাছে বলেছেন যে ফেব্রুয়ারিতেই কোনোভাবেই এটাকে মোকাবেলা করা যাবে না, বরং উচ্চমুখর পরিবেশের জন্য নির্বাচনটি অনুষ্ঠিত হয়, সেই ব্যাপারে ইসি তৎপর রয়েছে। জনাব ঠাকুর, আপনার কাছে একই প্রশ্ন আসছি, এখন হচ্ছে আজকের যে আলোচনার বিষয়বস্তু, যেমন গত বছরের 17 ডিসেম্বরের এই যে কিছু বিচারপতি এবং আজকে 7 জন বিচারপতির যে সদস্য মিলে একটি আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চের রায়টি হলো যে তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের একটি রায়ের ব্যাপারে 2টি পৃথক আপিল করা হয়েছে এবং সেটি মঞ্জুর হবে কি হবে না এটা 4টি রিভিউ আবেদনের নিষ্পত্তি করার যে সর্বসম্মত হয়ে আজকে একটি সিদ্ধান্তর রায় হয়েছে, এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। রায়টা তো অর্ডার ঠিক আছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে এই আইনটা, এটাকে বাতিল করা হলো। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সিদ্ধান্ত বাতিল করা, মানে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হলো। ওকে, এখন আপনি দেখুন যে এখানে দুটা জিনিস আছে। একটা হচ্ছে যে পঞ্চদশ সংশোধনী একবার বাতিল হলো, এটা ফাইনাল হলো। পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রেক্ষিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অটোমেটিক্যালি এটা পুনর্বহাল হয়ে গেল। ওনাদের যে কাজটা ছিল সেইটা অটোমেটিক্যালি পুনর্বহাল হয়ে গেল। এখানে পার্লামেন্ট কিছুই লাগে নাই, কিন্তু বিচারপতিদের যে বরখাস্ত সংক্রান্ত বা অন্যান্য যে বিষয় সংক্রান্ত যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এটা তারা বললেন এটা এমনি কি বলে ন্যাচারালি এটা পুনর্বহাল হয়ে গেছে এবং এর প্রেক্ষিতে কিছু সিদ্ধান্ত নিয়েছেন। বিচারপতি আখতারুজ্জামান, এই যে তার চাকরি গেছে এবং সেটা দেওয়াও সঠিক ছিল। তো এখন আমার কথা হলো, আমার যেখানে স্বার্থ আছে, জনগণের স্বার্থ যেখানে আছে, আপনি ত্রয়োদশ সংশোধনী পুনর্বহাল করলেন না কেন? অটো পুনর্বহাল হলে আমি আপনাকে বলছি, যদি ধরুন আমি মনে করি 90 ডেজ, ডিসেম্বরের 10 থেকে এই যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যদি তাই হয়, তো হতে তো পারতো 3 মাসের জন্য। তো সেইটা তো করতে পারতেন, অসুবিধা কি ছিল? এবং তত্ত্বাবধায়ক সরকারের যে বিভিন্ন স্টেজ আছে, যে চতুর্থ স্টেজ চতুর্থ অপশন যেটা আর কি, যে একজন বিশিষ্ট নাগরিক হবেন, এই কি বলে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন। তো ডক্টর ইউনূসী আমাদের উপদেষ্টা হতেন, প্রধান উপদেষ্টা হতেন, এবং ওনাদের এক পাল যে এই যে রাবণের পাল যে এক পাল উপদেষ্টা, যে এইগুলা ছাটাই টাটাই করে 10 জন উপদেষ্টা থাকতো, 10 জনকে নিয়ে উনি বাকি 3 মাস রাষ্ট্র চালাইয়া উনি চলে যেতেন।
আমরা তো মনে করছি এরকমই হবে, তো এইখানে আবার রেখে দিছেন। আমি আপনাকে বলি যে তখনই আমরা মনে করছি অ্যালার্মিং যে গত 54 বৎসরে কোনোদিন কোনো প্রধানমন্ত্রী বা সরকার, কোনোদিন কোনো প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এই উপদেষ্টার সাথে প্রধান বিচারপতি সাক্ষাৎ করেন নাই। ডক্টর ইউনূস এই সমস্ত কনভেনশন অ্যান্ড কাস্টমসগুলি উনি ভাঙছেন এক এক করে। উনি এই যে প্রধান বিচারপতিকে ডেকে পাঠালেন এবং প্রধান উপদেষ্টার বাড়িতে প্রধান বিচারপতি দেখা করেছেন। আমি মনে করি প্রধান বিচারপতি এটা অবিবেচনা প্রসূত একটি কাজ করেছেন যে এই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে। আমি তো মনে করি যে প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতির কাছে তদবির করেছেন যেন এটা এইবার না হয়, এর পরের বার হয়। আমি তো তাই, আমি একজন নাগরিক হিসাবে আমি তাই সন্দেহ করতে চাই, আমি সন্দেহ করতে চাই, এবং প্রধান বিচারপতি এই ইয়েটা তদবিরটা রেখেছেন। আমি এই প্রসঙ্গে আসবো, সেই সাথে নির্বাচন প্রসঙ্গে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল একটি গণভোট আইন করার কথা বলেছেন। আমি বিরতি নিয়ে এই ব্যাপারটাতেও আলোচনা করতে চাচ্ছি। তার আগে দর্শক জানিয়ে রেখে এইমাত্র যে পাওয়া খবর এবং আপনাদেরকেও জানিয়ে রাখি যে একটি রিট করা হয়েছে চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তি। সেখানে যে হাইকোর্টের আদেশটি এসেছে যে চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম আপাতত বন্ধের যে নির্দেশ, সেটি ইতোমধ্যে আমাদের রাতেই যে খবরটি রয়েছে সেখানে প্রচারিত হচ্ছে। নিশ্চয়ই এই বিষয়ে বিশ্বতর আলোচনার সুযোগ রয়েছে। দর্শক, আপনারা দেখছেন আরআইএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি, বিরতির পরে সে আবার নির্বাচন প্রসঙ্গে আলোচনা করছি। দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমরা আলোচনা করছিলাম বিভিন্ন বিষয় আজকে সারাদিনের। আমি এই পর্যায়ে শুরুতে জনাব ঠাকুর আপনার কাছে আসতে চাচ্ছি। আগামী ৩-৪ দিন যে কার্য দিবস রয়েছে, ৩-৪ কার্য দিবসের মধ্যে জনাব আসিফ নজরুল আইন উপদেষ্টা উনি বলেছেন যে গণভোট আইনটি হবে এবং এই আইনের মাধ্যমে আমাদের যে একটি ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে নির্বাচনের দিনই গণভোটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই বিষয়ে আসলে কি বলবেন? আসিফ নজরুলের এই বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয় বাংলাদেশে গণভোট করার জন্য কোনো আইন নাই। তাহলে এই জুলাই সনদে ইতিমধ্যে যে গণভোট করার যে প্রস্তাবনাটি গ্রহণ করা হয়েছে, এটা জেনে শুনে একটা বেআইনি প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে। কথাটা ছিল যে একটা আইন, এই সনদটা পুরোটাই পার্লামেন্টে আলোচিত হবে, জনমতের জন্য যাবে, জনমতে আসার পরে এটা পার্লামেন্টে ভোট হবে, ভোট হয়ে পাশ হওয়ার পরে স্পিকারের স্বাক্ষরে রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি স্বাক্ষর করার আগে এটা আইনে রূপান্তর করার আগে উনি গণভোট করবেন। এবং এই গণভোট করার জন্য আমি মনে করি যে পার্লামেন্টে একটা আইন হতে পারত যে একই সাথে এই আইনটা পাশ করার সাথে গণভোট আইনটাও একই সাথে পাশ করা যেত। এখন যে গণভোট নিয়ে, তাইলে আপনি এখন কি করবেন? গণভোট আইন আপনি আরেকটা অর্ডার করেন, গণভোট অর্ডার করেন, গণভোট তো অর্ডিন্যান্সে করবেন, গণভোট অর্ডার করেন, দেখা যাক এই আইনগুলির অবস্থা কি দাঁড়ায়। এখন যদি গণভোট অর্ডিন্যান্স যে করবেন, যাই করেন, অর্ডিন্যান্স করেন আর অধ্যাদেশ করেন আর আদেশ করেন, পার্লামেন্ট যদি এটা পাস না করে, পার্লামেন্ট যদি পাস না করে, এটা কি হবে? এটার ভবিষ্যৎ কি হবে? তো এই জন্য আমি আপনাকে বলতেছি যে এই গভর্নমেন্ট ছোট ছোট অনেকগুলি বেআইনি কাজ করছে। এর মধ্যে ছোট ছোট বেআইনি কাজ আমি দেখলাম গত পরশুদিন। এই যে মিজানুর রহমান সোহেল, ভোরের কাগজের অনলাইন এডিটর, তাকে ধরে নিয়ে যাওয়া হলো এবং এখন পর্যন্ত পুলিশ জানাই নেই তাকে কি কারণে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এবং পরের দিন 10:30টায় ছাড়া হলো। তাহলে আমি কি বলবো, শফিকুল ইসলাম কাজলের মতো যে গুম করার যে প্র্যাকটিস আপনারা কি আস্তে আস্তে করতেছেন? স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের গায়ে হাত দেওয়ার আগে চিন্তা করে নেন আপনাদের ক্ষমতা কতটুকুন আছে, হাতের ক্ষমতা কতটুকুন আছে, এটা আগে পরীক্ষা করেন। মব দমাইতে পারেন না তো আজকে দেখলাম যে এই মবের নেতৃত্বদানকারী নেত্রীর বাসায় নাকি কারা বোমা মারছে। আমরা গত জুলাই মাস থেকে, গত বছর নভেম্বর মাস থেকে, আমরা 24শে নভেম্বর থেকে বলছি এই মব বন্ধ করেন। মবতন্ত্র, শাসনতন্ত্র, রাষ্ট্রতন্ত্র একসাথে চলে না। তো যারা ফ্রাঙ্কেনস্টাইন হিসাবে দানব তৈরি করেন, দানব একসময় তাদের মাথা ভেঙে খায়। তো এই জন্য আমি বলবো যে
এইসব বেআইনি কার্যকলাপ বন্ধ করেন এবং এখনও মনে করি যে বিএনপির সাথে আলোচনা করে জুলাই সনদ এটা বলেন যে পার্লামেন্ট যারা ইলেক্টেড হন তারা পাশ করবেন, পাশ করে আইনে রূপান্তর করে তারপর রাষ্ট্রপতির কাছে যাওয়ার আগে গণভোটে যাবে। এই বেআইনি গণভোট করার যে অবস্থাটা, যদি এই গণভোটকে পার্লামেন্ট পাশ না করে এই অর্ডিন্যান্স অবৈধ হবে, এই গণভোট অবৈধ হবে। জি জনাব ডক্টর সাদুল হক রুবেল, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাচ্ছি এবং সেই সাথে নির্বাচন সামনে রেখে ইসিরও কিছু ম্যান্ডেট তো আসলে প্রতিদিনই এগিয়ে চলছে। কি মনে হচ্ছে নির্বাচন নিয়ে যে আশঙ্কা বা সন্দেহ সেটা কি দূর হলো? ধন্যবাদ। প্রথমত আগের প্রসঙ্গটা আসি আর কি। আমরা এটা আগেও বলেছি যে জুলাই সনদের যারা আইনগত ভিত্তি চাচ্ছে সেই আইনগত ভিত্তিটাই একটি বেআইনি ভিত্তি হয়ে যাবে। আইনগত ভিত্তির কোনো আইনগত ভিত্তি নাই, এটা বলতাম তখন হচ্ছে নানান ব্যাপার স্যাপার ছিল। এখন তো সত্যি সত্যি প্রমাণিত হচ্ছে আইন উপদেষ্টার কথায় যে আইনগত ভিত্তির আইনগত ভিত্তি নাই। তো আইনগত ভিত্তি দেওয়ার জন্য আবার আরেকটা বেআইনি উদ্যোগের ব্যাপার স্যাপার আছে। উনি বলতেছেন 3 থেকে 4 দিনের মধ্যে আইন তৈরি হয়ে যাবে। আইন তৈরিটা কেমন? আইন উপদেষ্টা একটা আইন তৈরি করে দিল বাস হয়ে যাবে, কিংবা উপদেষ্টা মণ্ডলী একটা আইন পাশ করলো বাস হয়ে যাবে? এটা কিন্তু খুবই স্পষ্ট ব্যাপার স্যাপার। এবং এই অধ্যাদেশ বা অর্ডারের কথা বললেন আমাদের ঠাকুর ভাই, এই অধ্যাদেশটা কে দিবে? প্রধান উপদেষ্টা দেবে না, রাষ্ট্রপতি দেবে। রাষ্ট্রপতির অধ্যাদেশ দেবারই সুযোগ আছে, প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা মণ্ডলীর অধ্যাদেশ বা অর্ডারের কোনো সুযোগ কিন্তু নেই। আমাদের বর্তমান সংবিধান বলেন, বর্তমান যে আইনের উপর তারা দাঁড়িয়ে আছেন তাতে কিন্তু নাই। এটা কিন্তু একটু মনে রাখার বিষয়। এটি রাষ্ট্রপতির অধ্যাদেশ হিসাবেই আসবেন এবং সেটা কতটুকু আসবে এটা দেখার বিষয়। এবং তাদের যে অন্যান্য উপদেষ্টা রয়েছে, বিশেষ তরুণ উপদেষ্টা, তারা এখানে কতটুকু মানবেন সেটাও বিষয়। আর একটি বিষয় হচ্ছে যে এই ব্যাপারে আমি খুবই সহমত, খুবই একমত ঠাকুর ভাইয়ের সাথে, সেটা হচ্ছে এই 15 দিন আগে বলেন আর সাথে বলেন আপনি যে গণভোটটা করবেন এই পুরো বিষয়টার জন্য কিন্তু আপনাকে পরে আবার আরেকটা গণভোট করতে হবে। নির্বাচনের পরে সংসদ গঠিত হবে, সংসদ 17তম সংশোধনীর মধ্য দিয়ে এই যে সংবিধান সংশোধনের যে প্রস্তাবগুলো আছে সেটা গৃহীত করবে এবং গৃহীত করবার পর তারপর ওই সময়কালের যে রাষ্ট্রপতি থাকবেন তিনি এটাতে স্বাক্ষর করবেন কি করবেন না, তার জন্য আপনাকে আবার রেফারেন্ডামে যেতে হবে, জনগণের ভোটের দ্বারস্থ হতে হবে। তো ঘন ঘন গণভোট দেন, আমরা তো অনেক বড় লোক হয়ে গেছে, আমাদের তো অনেক টাকা পয়সা হয়ে গেছে, জনগণের ট্যাক্সের টাকা নিয়ে নয় বন্ধ করা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সাদুল হক রুবেল এবং মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনা অংশগ্রহণ করার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমরা বিভিন্ন বিষয় নিয়ে যেমনটা আলোচনা করে থাকি, নিশ্চয়ই আমাদের সাথেই থাকবে এবং রাজনৈতিক মাঠে এবং জনগণের জন্য যাই কল্যাণ তা নিয়ে নিশ্চয়ই আমরা পরবর্তীতেও আলোচনা চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে সাথে রাখার জন্য।